সুস্বাগতম ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে। আমরা পিএসসি মিসেলেনিয়াসের ম্যাথ সলিউশন দেখছিলাম, তার দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমি যে অঙ্কগুলো করাচ্ছি বা এই মিসেলেনিয়াসের এই সলভ করাচ্ছি, এটা আমি কিন্তু পরীক্ষা হলে যেভাবে বসে ফিল করেছি সেভাবে বুঝাচ্ছি। আমি সেইভাবে আমি বলবো যে আমি এটা এই সময় এরকম আমার ভাবনা এসেছিলো এই অঙ্কগুলো দেখে। আমি অঙ্কের টিচার, আমার কাছে কোনো অঙ্ক নতুন, মানে আমি এরকম অঙ্ক কখনোই করিনি। তো এই কোশ্চেনগুলো যেগুলো নতুন কোশ্চেন, অথচ তুমি ম্যাথ পারো, তোমার কনফিডেন্স আছে, তুমি এই কোশ্চেন ছেড়ে আসলে কিন্তু পিছিয়ে যাবে, কারণ তোমার কাছে ম্যাথই একমাত্র ভরসা। তো তুমি ম্যাথ কী করে ছেড়ে আসতে পারো? যেমন এই কোশ্চেনটা আমার কাছে এরকম ঘটেছিল, যে এরকম কোশ্চেন তো আমি কখনোই দেখিনি সিজিএল পড়াকালীন বা কখনোই দেখিনি। দেখো বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো ডিভিশন অ্যালগোরিদম রুল ফলো করে। এই যে ডিভিশন অ্যালগোরিদম আবার কি? তোমরা ভাবছো কম্পিউটারের কোনো কিছু সাবজেক্ট চলে এলো নাকি, কম্পিউটারের বাইনারি কোনো চলে এলো না, প্রোগ্রামিং চলে এলো। দেখো 24 সমান এটা লিখেছে, 24 সমান এটা লিখেছে, 24 সমান এটা লিখেছে, 24 সমান এটা লিখেছে। আমরা এখান থেকে বুঝতে পারছি এই যে ইনটুটা, এটা মাল্টিপ্লের সাইন আছে, বা ইনটু মানে গুণ চিহ্ন, তো এটা দশমিক কেউ ভাবলে হবে না। তাহলে দেখো সবগুলোতে 24ই আসছে, তাহলে সব কটাই রাইট কি না? এবার তোমাকে সিচুয়েশান ফিল করতে হবে কি, যে এরকম অঙ্ক তো আমি কখনোই করিনি। আমার মনে হয়েছিল আমি যে এরকম অঙ্ক কখনোই করিনি, কী ব্যাপারটা আছে। তখন আমি কমন সেন্স ইউজ করলাম যে এই চারটা অপশানের মধ্যে কোনটা সব থেকে দেখতে আলাদা লাগছে। দেখো এইটা 2 আছে, এখানে 4 আছে, 6, এইটা দেখতে আলাদা লাগছে। তখন আমি এই অ্যান্সারটা আমি এই কনফিডেন্সে মেরে চলে এলাম যে এই অ্যান্সারটাই মাস্ট বি হবে, কারণ এটা দেখতে আলাদা লাগছে। যখন তুমি কোনো অ্যান্সার না বুঝে উঠতে পারবে বা কোনো দিনও করেনি এরকম প্রশ্ন, তখন তোমাকে ওয়ার্ড অ্যান্ড আউটের খেলা খেলতে হবে। ওয়ার্ড অ্যান্ড আউটের বেশিরভাগই এরকমভাবে সলভ হয়ে যায়। এখন এটা কি লজিকে হয়েছে এখন যদি দেখা যায়, তো আমি পরে ভাবনা চিন্তা করে দিই এই লজিকে অঙ্কটা হতে পারে, সেটা বাড়িতে ভাবনা করে এটা পেয়েছি আমি, যে 24কে যদি আমরা ভাগ করি, ধরো আমরা 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হচ্ছে 12 দুগুণা 24, তাই না? তো এখানে ভাগ শেষ কত আসছে 0। এবার যদি আমি এখানে 2 দিয়ে ভাগ করছি, হ্যাঁ, তো বা 11 দিয়ে তুমি ভাগ করো, তাহলে কিন্তু ভাগ শেষ 2 আসছে। কিন্তু দেখো এইগুলো এখানেও একই হচ্ছে, এখানেও একই হচ্ছে, কিন্তু এইটা তুমি যদি ভাগ চিহ্ন ধরো, 2টাকে যদি তুমি ধরো, এটা দিয়ে এগুলো দিয়ে করো, তাও একই আসছে। কিন্তু যদি 2কে ধরো তাহলে রিমাইন্ডার 0 আসছে। 2কে ধরলে এটা রিমাইন্ডার 2 হতে পারে। দেখো 2 দিয়ে ভাগ করলাম 24কে, আবার এখানে 10 লিখলাম, দিয়ে 20 বসালাম, 4 থাকলো, এটাও তো ভাগ যায়। এরকম তো আমরা করি না, এরকম করি না, এখানে আবার 2 লিখতে হবে, কারণ এটা 2 দিতে হবে, তাই এটা ঠিক হবে। এই রকম সিচুয়েশন পরীক্ষা হলে ফিল করতে হয়। আমি এইভাবে অনেক ছাত্রকে বলি বা বুঝাই যে অঙ্ক অনেক সময় আমরা কোনোদিনও করিনি, অথচ পরীক্ষা হলে তোমাকে পারতে হবে। তাহলে চলো এই অঙ্কটা হলো, আরও কিছু অঙ্ক এরকম আছে পরীক্ষার সিচুয়েশন ফিল করানোর জন্য। দেখো এই অঙ্কটি 1 থেকে 7-এর মধ্যে কতগুলি ভগ্নাংশটি কত সংখ্যা আছে, মানে এই 1 থেকে 7-এর মধ্যে এই ভগ্নাংশটা কতবার আছে। এই ভগ্নাংশটা 1 থেকে 7-এর মধ্যে এই ভগ্নাংশটা কতবার আছে? 1 থেকে 7-এর মধ্যে 7টা এখানে হবে, সরি, 1 থেকে 7-এর মধ্যে এই ভগ্নাংশটা কতবার আছে। এই অঙ্কটা আমি করতে পারিনি পরীক্ষা হলে। করতে পারিনি বলতে, আমি প্রথমে যখন দেখলাম এই অঙ্কটা একটা টাইম টেকিং আছে বা সময় নেবে, তখন আমি এই অঙ্কটা কী করলাম, পরে করবো বলে আমি ছেড়ে গেলাম। পরে আর আমার এই অঙ্কটা আমার প্রথম দিকে ছিল, পরে আর মনে আসেনি যে একটা অঙ্ক আমি ছেড়ে এসেছি। তো আমি পরে এসে আমি দেখে অনেক কষ্ট হলো যে এত সুন্দর অঙ্ক ছেড়ে চলে এসেছি। দেখো, তো এই অঙ্কটা একটা টাইম টেকিং ছিল বলে আমি পরে করবো ভাবলাম। তো দেখো কীভাবে এই অঙ্কটা সলভ করব। তাহলে এই দেখো এখানে একটা এই নাম্বারটা কত, এটা যদি আমরা দশমিক আকারে লিখি, তাহলে দেখো এটা 70 ধরে নাও, দশমিক দিলে 70 হয়ে গেল, তাহলে 66, 6 11 66, আর 4 এলো, মানে 3 11 33, মোটামুটি এই রেজাল্টটা আসছে। ওকে, এখন বলেছে 1 থেকে 7-এর মধ্যে এই নাম্বারটা কতবার আসে। এই নাম্বারটা কিন্তু এইখানে, এখন এই নাম্বারটা কোথায়, এইখানে আছে, তাহলে এই নাম্বারটা এর মধ্যে নেই। একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 12, মানে 1.2 চলে গেল। 3 দিয়ে গুণ করা যেতে পারে, 4 দিয়ে করা যেতে পারে, 5 দিয়ে করা যেতে পারে, 6 7 8 9, আর 10 দিয়ে গুণ করলে 6.3, মানে 6.3 আসতে পারে। তাহলে 10 দিয়েও গুণ করা যেতে পারে, 11 দিয়ে গুণ করলেও হতে পারে। কি ঠিক আছে, 11 দিয়ে গুণ করলেও হতে পারে, কারণ 11 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 11 দিকে গুণ করো
11 দিয়ে গুণ করলে 3, আর এই দুজনকে যোগ করলে 9, এটা 11 দিয়ে গুণ করলে এদের দুজনের যোগ হয়ে যায়, মানে 600, এইটা হচ্ছে তাহলে 6.93। কিন্তু ওইখানে আমি একটু নাম্বার ছেড়েছিলাম বলে এই নাম্বারটা নিতেও পারি নাও নিতে পারি, এবং এবার আমার অপশন দেখতে হবে কতগুলো এসছে। 1 2 3 4 5 6 7 8 9, 9টা এখানে আছে, 9টা অপশান আছে, তার মানে এটা হবে। যদি 10টা থাকতো তাহলে কিন্তু কঠিন কোশ্চেন, কারণ এই যে অ্যাজিউম করেছিলাম এর ভ্যালুটা এর থেকে বেশি হতে পারে, তাই 9 অপশান দিয়েছে, মানে এই অপশানটা হবে। এভাবে এই অঙ্কটা করা যায়, বুঝেছো? খুব সহজ অঙ্ক এটা। আমি অঙ্ক পরীক্ষা হলে ছেড়েছি, আমি অঙ্কের টিচার, তাও ছেড়েছি। ওরা কখনো কখনো এরকম সিচুয়েশন হতেই পারে যে এই অঙ্কটা টাইম টেকিং নিতে গেলে আমি পরে অঙ্কটা করবো, যদি সময় বাঁচে, তার জন্য আমি এই অঙ্কটা আমার ছুটে গেছে। চলো আরেকটি অঙ্ক নিয়ে আসি। গতিবেগের 2টি অঙ্ক দিয়েছিল মিসলেনিয়াস পরীক্ষায়, তার মধ্যে একটি এখন করে, তারপরে একটা করাচ্ছি। তো বলেছি দেখো, নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিমি বেগে গতিশীল একটি ট্রেন 120 মিটার একটি লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগে যখন ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার হয়? দেখো খুব সহজ অঙ্ক। এই 72, দেখো এখানে মিটার আছে, তাহলে এখানে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। ঘন্টায় আওয়ার বলেছে, কিমি আওয়ারে বলেছে, তাহলে 72 কিমি পার আওয়ার সমান কি বলো 20। এটা মনে রাখা দরকার। কি করে আসে যদি বলে, তাহলে 72 × 5/18, 4×18, এটা হয়ে গেল 20, এভাবে। এবার দেখো বলছে তাহলে এইটা দেখো কত মিটার লম্বা একটা ট্রেন প্ল্যাটফর্মকে কখন অতিক্রম করবে, যখন এইটা ধরো যদি প্ল্যাটফর্ম হয় আর এইটা ট্রেন হয়, একটা ট্রেন যদি এইটা একটা ট্রেন হয়, এখানে একটা ধরো ট্রেন আছে, এখান থেকে এই ট্রেনটা এখানে যদি ট্রেনটা শুরু হয়, তো এই ট্রেনটা কখন অতিক্রম করবে, যখন প্ল্যাটফর্মটাকে পুরো অতিক্রম করবে প্লাস ট্রেনটার দৈর্ঘ্য অতিক্রম করবে, তখন প্ল্যাটফর্মটা অতিক্রম করবে, যখন এই জায়গায় চলে যাবে। তার মানে এইখানে দেখো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য কত হচ্ছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 120 আর ট্রেনের দৈর্ঘ্য 80, তাহলে এই দুটো দৈর্ঘ্য অতিক্রম করেছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত, না তো 200। আচ্ছা আমরা জানি কি ডিস্ট্যান্স = ST, তাহলে এখানে কি বের করতে বলেছে, টি বের করতে হবে, কত সময় লাগবে, তাহলে D/S = T। ডি কত, ডিস্ট্যান্স দূরত্ব 200, সময় কত, গতিবেগ কত, গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার, মিটার পার সেকেন্ড এটা হবে, তাহলে 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20 দিয়ে ভাগ করো, তাহলে হয়ে গেল এই 10 মিটার পার সেকেন্ড, এটা অ্যান্সার। এটা আমি দেখে অ্যান্সার করেছিলাম। কিভাবে, যে আমি যেই 72 পড়লাম 20 জেনে গেলাম, আর এই দুটো, এটা একটা প্ল্যাটফর্মে দৈর্ঘ্য আর ট্রেনে দৈর্ঘ্য যোগ করলে কত 200, 200কে 20 দিয়ে ভাগ করলে 10 সেকেন্ড অ্যান্সার, পড়া মাত্র অ্যান্সার হয়ে গেছিলো আমার। বেশ, এইভাবে এই অঙ্কটা করে। পরের অঙ্কটা দেখি। সময় ডিস্টেন্সের আরেকটি অঙ্ক, এই অঙ্কটা একটু কঠিন বলতে পারো বা মডারেট বলতে পারো, এই অঙ্কটা একটু ভাবনা ছিল। দেখো এই অঙ্কটাও খুব ভালো লেগেছে আমাকে করতে। দেখো কী বলেছে, 120 কিমি দূরত্ব বিশিষ্ট 2টি স্টেশন আছে, তাহলে 120 কিমি দূরে 2টো স্টেশন আছে, ধরে নিলাম এর দৈর্ঘ্য 120। এখানে একটা স্টেশন এ স্টেশন, বি স্টেশন। বেশ, এবার দুটো বিপরীতমুখী ট্রেন, মানে দুটো দুই দিকে যাচ্ছে, মানে একটা ট্রেন এই দিকে যাচ্ছে, একটা ট্রেন এই দিক থেকে আসছে, দুটো বিপরীতমুখী ট্রেন যাত্রা করে। 120 কিমি বেগে একটা ট্রেন যাত্রা করে, আর একটা 30 কিমি বেগে একটা ট্রেন যাত্রা করে। যাত্রা আরম্ভ করে অধিক গতি সম্পূর্ণ ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। অপর ট্রেনটি কতক্ষণ পরে ট্রেনটির সাথে মিলিত হবে? দেখো তাহলে এটা ধরলাম এদিকে অধিক গতি সম্পূর্ণ ট্রেন আছে, মানে 60 কিমি পার বেগে যায় এটা, আর এদিকে 30 কিমি পার বেগে যায়। তাহলে 40 মিনিটে কত দূরত্ব অতিক্রম করলো বলো, কত কিমি দূরত্ব গেল 40 মিনিটে? ধরো এখানে দেখো আমার নাম্বারটা কত সুন্দর দেখে, দেখো 60 দিচ্ছে, মানে 1 মিনিটে 1 কিলোমিটার যায়, 1 মিনিটে 1 কিলোমিটার, 40 মিনিটে কত যাবে 40 কিলোমিটার, তাহলে 40 কিলোমিটার চলে গেল। সোজা কত ভাবনা দিয়েছে দেখো। এবার বাকি থাকলো এই ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে, প্রথম ট্রেনটি এখানে এসে দাঁড়িয়ে আছে, আর এই ট্রেনটা তো যাত্রা করছেই। এই ট্রেনটার তাহলে কতটুকু যাত্রা হবে এখানে এসে যদি মিলিত হয়, তাহলে এখানে 40 চলে গেছে, তাহলে এটা 80। এই 80 দূরত্বটা অতিক্রম করবে কত স্পিডে, 30 স্পিডে। তাহলে 80কে বের করো, 80/30 কিন্তু কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হচ্ছে, এখানে কিন্তু দেখো ঘন্টাতে আছে, তাহলে ঘন্টাতে করতে গেলে মিনিটে করতে হবে, যেহেতু মিনিটে অ্যান্সার, এটা কিন্তু ঘন্টাতে এলো অ্যান্সার। তাহলে কি এলো, এটা ঘন্টাতে অ্যান্সার এলো। তাহলে মিনিট করতে গেলে কি 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে এইটা হলো কি, তাহলে এটা দেখো 3 20, তাহলে
8 20 কত 160 মিনিট যেটা আছে সেটা অ্যান্সার। এটা কীভাবে এলো? ডি বা আমরা দূরত্ব বাই কী জানি, স্পিড ইকুয়াল টু সময়, সেইটা দুটো অঙ্কতেই সময় জিজ্ঞাসা করেছিল। কত সুন্দর অঙ্ক দেখেছো? এইভাবে ভাবনাটা নিয়ে আসতে হবে। আর এইটা আবার কত সুন্দর দিয়েছে, কোনো ক্যালকুলেশন করতে হবে না। 60 কিলোমিটার যদি কোনো গাড়ি পার আওয়ারে যায় তাহলে 1 মিনিটে কত যাবে? 1 কিলোমিটার। 40 মিনিটে কত? 40 কিলোমিটার। ইজিলি মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যেতে পারে। তাহলে এটা বুঝে গেলে এইরকম অঙ্কের শিখতে গেলে ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং অফলাইনে পড়তে গেলে MR কোচিং সেন্টার বাসুদেবপুর, যেটা হচ্ছে রেলওয়ে স্টেশনের পাশে এবং ন্যাশনাল হাইওয়ের পাশে। তো তোমরা যারা মালদা মুর্শিদাবাদের আছে তারা এখানে অ্যাডমিশন নিতে পারো। এবং সবথেকে ভালো কথা কি, একদিন ক্লাস মানে কি, সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে, শুধু রবিবার ক্লাস। আমরা যারা চাকরি প্রার্থী তারা তো আমরা শুধু মানে পড়াশোনা করি না, আমরা অনেক কিছু কাজ করতে হয় আমাদের বাড়ির জন্য বা আমাদের সাংসারিক কাজ আছে, তো সেই কাজের ফাঁকে ফাঁকেও আমরা পড়তে পারি এবং ভালো প্রিপারেশান নেওয়া হয় একদিনই। তো চলো পরের একটি অঙ্ক নিয়ে দেখা হচ্ছে। 16 নম্বর অঙ্কটি দেখো, খুব সহজ অঙ্ক এটা। কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগ ফল 12, 16, 28 দ্বারা বিভাজ্য হবে। এই যে বিভাজ্য হবে যখন বলবে তখন এটা কি করবে, এই নাম্বারগুলো লসাউ করে নাও। তাহলে 12, 16, 28 এর লসাউ করতে গেলে কী হবে, এই সবার মধ্যে কত কী কমন আছে? 4 দিয়ে যাও, তাহলে 3 হয়ে গেল, 4 4 16 হয়ে গেল, 4 7 28 হয়ে গেল, আর কিছু কমন নেই। তাহলে এগুলো গুণ করে নিতে হবে। গুণ করলে কী হচ্ছে, এটার সাথে এটা গুণ করে দেখো, 16 আর 3 16 কত? 48। তাহলে 48 × 7, 7 8 56, 4 7 28, আর ওইদিকে 5 ছিল কত? তাহলে 336। এই নাম্বারটা হচ্ছে ভাগ বেয়াতে লসাগু হলো এই 12, 16, 28 লসাগু কত? 336। তো বলছে কত বিয়োগ করলে, তো কত বিয়োগ করলে বিয়োগ ফল এইটা দ্বারা ভাগ যাবে, মানে এই নাম্বারটা 12, 18 দ্বারা ভাগ যাবে। এই নাম্বারটা কত বিয়োগ করলে, মানে এর সাথে বিয়োগ করবো, যদি 1 কমাতে চাই তাহলে 1 যোগ করতে হবে, তাহলে তো 1 বিয়োগ করলে এটা রেজাল্ট আসবে। তাহলে হবে 337, এই নাম্বারটা রেজাল্ট হবে। এখান থেকে 1 বিয়োগ করো, তাহলে এই নাম্বারটা আসছে, তার মানে এই নাম্বারটা এই নাম্বারগুলো দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা অ্যান্সার। দেখো এই অঙ্কটি দেখো, খুব সহজ অঙ্ক, এবং এটা হচ্ছে বর্গের সম্পর্কে যাদের ধারণা আছে 6 7 বই এগুলো তো আছে। একটি বাগানে 227টি চারা গাছকে লাগানো, বাগানটিতে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ লাগানোর পর দেখা গেল 6টি চারা অতিরিক্ত থেকে গেল। বাগানটিতে কত সারি আছে বা একটি সারিতে কতটি চারা গাছ লাগাচ্ছে, দুরকম কোশ্চেন হতে পারে। এখানে সারি আছে তো দেখ না, তাহলে বলছে কোশ্চেনে একটা সারিতে যতগুলো গাছ লাগানো হয়েছে ততগুলো সারি আছে, এই হচ্ছে। তার মানে কি, মানে এখানে যদি 5টা লাগানো হয় তো এইদিকে 5টা সারি থাকে, তো 5টা করে গাছ লাগানো হচ্ছে, তাহলে 5 5 25, 6টা লাগানো, 6 6 36। তার মানে কি, যে নাম্বারটা হবে তার বর্গ হবে। তাহলে এখানে দেখো 6টা অতিরিক্ত চারা গাছ আছে, তাহলে মোট চারা গাছ কত ছিল? 227। তাহলে 6টা অতিরিক্ত, মানে 6টা বাদ দিয়ে দিই, তাহলে কত হবে? 121। এইটা কার বর্গ? না তো 11-এর বর্গ, তো 11 অ্যান্সার। খুব সহজ হয়ে গেল। এখানে একটা কথা বলা যায়, এই যে যতগুলি আর ততগুলি, তো নিশ্চিতভাবে বর্গ হবে। এখানে অতিরিক্ত রইল যদি বলেছে তাহলে বাদ দিতে হবে, আর যদি কম থেকে গেল তাহলে যোগ করতে হবে। দেখো এই অঙ্কটি করতে যে অনেকের একবারে দ্বিতীয়বার ভেবেছো, তারপরে হয়তো অঙ্কটি করেছো। এই অঙ্কটি যেভাবে বলা হচ্ছে কিন্তু সেইভাবে পরীক্ষার অ্যান্সারগুলো দেওয়া নেই। যাই হোক, এখানে কী বলা আছে দেখো, 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল এত। তাহলে ক্রমিক সংখ্যা কাকে বলে? ক্রমিক সংখ্যা হচ্ছে পরপর সংখ্যাগুলোকে বলে। যদি 5-এর 5 6 7 এই এরকম করে যদি যায়, এই নাম্বারগুলোকে ক্রমিক নাম্বার বলা হয়। তাদের গুণফল এটা বলেছে। তার মানে x একটা সংখ্যা যদি ধরি, তারপরে পরের সংখ্যাটা ক্রমিক সংখ্যা লিখতে গেলে x+1 লিখতে হবে, তারপরেরটা কী লিখতে হবে বলো? x+2 লিখতে হবে। এরকম এই 3টের গুণফল হবে এটা। কিন্তু তুমি যদি এই নাম্বারটাকে ভাঙো তো কি নাম্বার পাওয়া যাচ্ছে দেখো, 7 দিয়ে ভাঙলে 7 7 49। আবার এটা তো এখানে দেখো এরকম কোনো কিছু পাওয়া যাচ্ছে না, এটা যদি 7 ধরি তো এগুলো হচ্ছে না। তখন আমার এই সূত্রটা ব্রেক হয়ে যাচ্ছে। তখন কি সাধারণ থিঙ্কিং লাগাতে হবে। যে কি থিঙ্কিং লাগাতে হবে, যদি ধরি x একটা ক্রমিক নাম্বার, y একটা ক্রমিক নাম্বার, z একটা ক্রমিক নাম্বার,
তাহলে এর বলছে এরা এই তৃতীয় মানে মধ্য সমানুপাতি বের করতে বলেছে। মধ্য সমানুপাতি বের করতে গেলে কী হয়, তাহলে মধ্য সমানুপাতি বের করব, তাহলে এরকম লিখব। মধ্য সমানুপাতি লিখতে গেলে এরকম লিখতে হয় y/z, এটা হচ্ছে মধ্য সমানুপাতির সূত্র। তাহলে এইটার সাথে এটার গুণ হয়ে গেল, তাহলে y² xz। আমি ধরে নিলাম ওয়াইটা 7, এই সব কটাই 7, তাহলে দেখো সব কটাই যদি 7 হয়, এটা 7-এর স্কোয়ার, আর এটা 7 7 49, তাহলে এটা মিলছে, এখানে এইটাই মিলছে, এই জন্য এই অপশানটা রাইট হবে এখানে। কিন্তু অ্যাকচুয়ালি ভাবনা এরকম করে আসে, আর এমনি বীজগাণিতিক ভাবনা এটা আসে। তাহলে এই অ্যান্সারটা যারা করেছো সে ঠিক হবে। আমি 18 পর্যন্ত অঙ্ক করালাম, আর পার্টনারশিপের কি 2টো অঙ্ক ছিল, করানো হলো না। তোমাদের যদি কারো মনে হয় যে ওই অঙ্কগুলো করাতে হবে, তাহলে তোমরা কমেন্ট করো, আমি অঙ্কগুলো করাবো আবার। এই পর্যন্ত যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এই পর্যন্ত এই 18টা অঙ্ক করানো হলো, করে দেখানো হলো বোর্ডে কীভাবে করতে হয়। এই অঙ্কগুলো কিন্তু শুধু কোষে দেখায়নি, পরীক্ষা হলে কী রকম সিচুয়েশন হয় আমরা অঙ্ক করতে যাই। অনেক টিচার অনেক কথা বলতে পারে, আমি নিজেই ছাত্র, আমি জানি যে কীভাবে আমাদের জানা অঙ্ক অনেক সময় হয় না। আবার অনেক সময় কি যাদের অঙ্কর কনফিডেন্স নেই, অজানা অঙ্ক ওরা করে চলে আসে বিভিন্ন রকম ক্যাপাসিটিতে বা বিভিন্ন রকম রুল অ্যাপ্লাই করে। তো তোমরা যদি এই রকম অঙ্ক শিখতে চাও, পরীক্ষা হলের সিচুয়েশন ক্লাসে ফিল করতে চাও, তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। MR কম্বাইন্ড কোচিং সেন্টার, বাসিদ্দপুর। একটা আমার মোবাইল নাম্বার স্ক্রিনে যাবে, সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো। মালদা মুর্শিদাবাদের ছেলেরা যোগাযোগ করতে পারো অবশ্যই অফলাইনে পড়ানোর জন্য, আর অনলাইনে তো আমি আছি।